দেখছো একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর এইদিকে তার পাশে একটা মেডিকেল শপে অন্য একটা প্রেগনেন্ট মহিলা কিছু ঔষধ কিনছে। আর এই হলো আমাদের আজকের গল্পের নায়িকা, যার নাম টেস। তখন সেখানকার ফার্মাসিস্ট টেসকে বলে যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনের মধ্যে আপনাকে 4 বার এই মেডিসিনটা খেতে হবে। তুমি কি এটা সম্পর্কে আগে থেকে জানো কিছু? তখন টেস তার মোবাইল ফোনটা বের করে দেখায় যে অলরেডি আমি ঔষধ খাওয়ার জন্য অ্যালার্ম সেট করে রেখেছি। আসলে টেসের বাচ্চার জন্য এই ট্যাবলেটটা খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরে টেস ওই ওষুধগুলো নেওয়ার পর তারও সেম একটা কালো ট্রলি ব্যাগের মধ্যেই রাখে, যেটা আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। তো এরপর টেস সেখান থেকে বাসে উঠে যায় আর ওখানেই আবার আমরা ওই মহিলাকে দেখতে পাই যে সেম কালো রকমের একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এই জিনিসটা তারা দুইজনেই খেয়াল করে এবং একে অপরজনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসিও দেয়। এরপরেই টেস তার ব্যাগটা কন্ডাক্টরকে দিয়ে তার সিটে গিয়ে বসে পড়ে। অন্যদিকে এই মেয়েটিও এই একই বাসেরই প্যাসেঞ্জার। এরপর যখন তার কাছে কন্ডাক্টর তার লাগেজটা নিয়ে ডিকিতে রাখতে যাবে, তখন ওই মেয়েটি বলে যে আমার ব্যাগ আমিই রেখে দিচ্ছি। আর এরপর সে ব্যাগ রেখে টেসের পাশে এসেই বসে পড়ে। ওই মহিলা তখন টেসকে জিজ্ঞাসা করে, আপনার কি জানালা সিট লাগবে? তখন টেস বলে যে না না, আমি প্রেগনেন্ট, তাই আমাকে বারবার ওয়াশরুম ইউজ করতে হয়, এই জন্যই আমি ওই পাশে গিয়ে বসিনি। এরপর বাস সেখান থেকে ছেড়ে যায়। বাসের মধ্যে একটা বাচ্চা তখন অনেক কাঁদছিল। তখন আবার পেছনের সিটে বসে একটা বয়স্ক মহিলা ওই বাচ্চার মাকে বলে যে ওর ক্ষুধা লেগেছে, ওকে তুমি খাওয়াচ্ছ না কেন? তখন বাচ্চার মা বলে যে আমি তো সেটাই খুঁজতেছিলাম, কারণ ওর ফিডারটা আমি কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না। তখন মহিলাটি অনেক বেশি রাগ হয়ে যায় আর বলে যে আজকালকার মাদের ব্যাপার স্যাপার কিচ্ছুই বুঝি না, বাচ্চারা কি লাগবে না লাগবে তাও ঠিক করে রাখতে পারে না। তখন টেস আবার পেছনের সিট থেকে বলে যে ওটা তার বাচ্চা, আর বাচ্চার কিভাবে খেয়াল রাখতে হবে মা তা ঠিক মতোই জানে। এটা নিয়ে শুধু শুধু আপনি মাঝখানে নাক গলিয়ে মেজাজ খারাপ কেন করছেন? চুপচাপ বসে থাকেন। তো এইভাবে সেই বয়স্ক মহিলাকে একদম থামিয়ে দেয়, মানে চুপ করিয়ে দেয় আর কি। টেস আসলে প্রচন্ড রকম মিশুকে একটা মেয়ে আর খুবই ইনোসেন্ট। সে তার পাশে বসে থাকা ওই মেয়েটার সঙ্গেও লাগাতার কথা বলেই চলছিল। সেই মেয়েটাকে বলে যে আপনি হাতে গ্লাভস পরে আছেন কেন? সে টেসকে বলে যে আসলে আমার চর্মোফোবিয়া আছে আর আমি পোকামাকড় অনেক বেশি ভয় পাই, তাই যাতে কোনো ইনফেকশন না হয় এই জন্য সবসময় গ্লাভস পরে থাকি। এটা শুনে তো টেস তার জীবনের গল্প বলতে শুরু করে। সে বলে যে তুমি জানো আমার বিয়েতেও আমি এরকম গ্লাভস পরেছিলাম, তবে সেটা ছিল কাপড়ের তৈরি। আমার বিয়ে অনেক ধুমধাম করে হয়েছিল, আমার বাবা দিয়েছিল, সব থেকে বড় হোটেলে আমার বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তখন পাশে থাকা মেয়েটা বলে যে সবার বিয়েতে এরকম তার বাবারা খরচ করে, কিন্তু টেস বলে যে না না, আমি আমার বাবার একমাত্র মেয়ে, তো তাই আমার বাবা আমাকে একটু বেশিই ভালোবাসে, যার কারণে সে আমার বিয়েটা অনেক ধুমধাম করে দিয়েছে। টেস তো অনেকক্ষণ ধরেই বকবক করে যাচ্ছে, কিন্তু পাশে থাকা মেয়েটা আসলে তার সঙ্গে তেমন একটা কথাই বলতে চাচ্ছে না, তাই সে বারবার চেষ্টা করছে টেসকে ইগনোর করার। কিন্তু টেস এত কথা বলছে যে সে তাকে কোনো মতে ইগনোর করতে পারে না। আর এখানে আমরা জানতে পারি যে টেসের পাশে যে মেয়েটা বসে আছে তার নাম সারা। সারা বলে যে আমার 11 বছর বয়স একটা মেয়েও আছে। আর টেস তো কথায় কথায় বলে দেয় যে তার বাবা আর হাজবেন্ড দুইজনই বড় বিজনেসম্যান, আর সে কোথায় যাচ্ছে সেটাও। এদিকে বাস তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে আবার টেস 3 বার ওয়াশরুমও ইউজ করেছে, মানে যত জায়গায় বাস থেমেছে টেস সেখানে নেমে তার ওয়াশরুমটা ইউজ করেছে। আর এইভাবেই কথা বলতে বলতে টেস যখন নেমে যাবে তখন সে সারাকে একটু বলে যেতে গিয়েছিল, কিন্তু ততক্ষণে সারা ঘুমে বিভোর। তাই সে বাস থেকে নেমে সে কন্ডাক্টরকে বলে যে ওনার স্টপেজ আসলে আপনি ওনাকে একটু ডেকে দিয়েন। এটা বলে সে তার সেই কালো লাগেজটা নিয়ে বাসার দিকে রওনা হয়। এরপর বাসায় ঢোকার আগে টেসের হাজবেন্ডের সঙ্গে সে ভিডিও কলে কথা বলে আর বলে যে আমি ভালোভাবে পৌঁছে গিয়েছি। কিন্তু তার হাজবেন্ড তার সে কথায় কানই দেয় না। উল্টো সে বলে যে আমি তোমার বাবার কাছ থেকে বিজনেসের জন্য যে টাকাটা চেয়েছিলাম ওই বিষয়ে কি তুমি কথা বলেছ? তখন টেস বলে যে আরে অলরেডি আমি এই বিষয়ে বাবাকে বলে রেখেছি, সে বলেছে সে তোমার বিজনেসে ইনভেস্টও করবে। এটা শোনার সঙ্গে সঙ্গে টেসের হাজবেন্ড বলে যে ঠিক আছে, আমি পরে কথা বলছি তোমার সঙ্গে, আমি একটু ব্যস্ত আছি। এইভাবে টেসকে ইগনোর করে ফোন রেখে দেওয়ার কারণে তো টেসের প্রচণ্ড পরিমাণ রাগ হয়। তখন সে মন খারাপ করে বলে যে আমার হাজবেন্ডের আমার প্রতি কোনো ইন্টারেস্টই নেই, আমি ঠিকমতো পৌঁছালাম কিনা, ভালো আছি কিনা সেইটুকু পর্যন্ত জানতে চাইল না। তাই রাগ করে সে ফোনটা বাইরেই রেখে তার লাগেজটা নিয়ে রুমের মধ্যে ঢুকে পড়ে। এরপর সে যখন লাগেজটা খুলে ওষুধ বের করতে যাবে তখনই আবার কেউ একজন দরজায় এসে নক করে। টেস তখন লাগেজটা খোলা বাদ দিয়ে দরজায় কে এসেছে সেটা দেখতে যায়, আর তখনই আমরা দেখতে পাই ওই লাগেজের পাশ থেকে রক্ত বের হচ্ছে। টেস দরজা খুলে দেখতে পায় যে সেখানে সারা দাঁড়ানো। তখন সারা টেসকে বলে যে তুমি মনে হয় ভুল করে আমার ব্যাগটা নিয়ে এসেছো। তখন টেস বলে যে আই এম সরি, আমার আসলে খেয়াল ছিল না,
আসলে আমার প্রথমেই মনে হয়েছিল, কারণ আমার ব্যাগটা অত ভারী ছিল না। তখন টেস বলে যে তুমি কিভাবে বাসার বাইরে থেকেই চলে যাবে নাকি, একটু ঘরে বসে যাও। কিন্তু সারা বলে যে না না, আমার তাড়া আছে, তুমি ব্যাগটা দাও, আমি এখনই চলে যাব। কিন্তু টেস তো নাছোড়বান্দা, তাই সে সারাকে ঘরের মধ্যেই নিয়ে আসে আর সারাকে বলে যে ব্যাগটা আমি ওপরের রুমে রেখে এসেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি, ততক্ষণে তুমি একটু বসে জুস খেয়ে নাও। সারা তখন ভালো করেই বুঝতে পারছে যে টেস তাহলে এখনও ব্যাগটা খোলেনি, এই জন্য সে সারার সঙ্গে অনেক নর্মাল বিহেভ করে। আর এটা চিন্তা করে সারা অনেকটা রিল্যাক্সও হয়ে যায় আর ঠান্ডা মাথায় তার কাজটা করার সিদ্ধান্ত নেয়। এরপর টেস আবার গল্প করতে করতে সারাকে তার বিয়ের ছবি দেখাতে শুরু করে আর কাহিনীও বলতে থাকে। সবকিছু শুনে তো সারা টেসের সামনে হাসে ঠিকই, কিন্তু তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তার মনের মধ্যে চাপা কোনো কষ্ট আছে। তো এরপর টেস তাকে বলে যে আমি তো সেই কখন থেকেই বকবক করে যাচ্ছি, তুমি এবার তোমার সম্পর্কে কিছু বলো, তোমার না একটা মেয়ে আছে, সে কোথায়, আর তোমার হাজবেন্ডই বা কি করে। এইসব শুনে সারার চোখে পানি চলে আসে, কারণ তার হাজবেন্ড নেই আর তার যে মেয়েটা আছে তারও ক্যান্সার হয়েছে। এটা শুনে তো টেসেরও অনেক খারাপ লাগে আর সে তখন সারাকে সরি বলে। আসলে টেসের জীবনে যা কিছু আছে সারার জীবনে তার বিন্দুমাত্র কোনো কিছুই নেই, তাই টেস যখন সারাকে তার জীবনের এত বিলাসিতার গল্প বলছিল সারার চোখে অটোমেটিকলি পানি চলে আসে। এরপর সারা বলে যে ঠিক আছে, তুমি ভালো থেকো, এবার আমাকে বেরোতে হবে, তাই আমার ব্যাগটা এনে দাও। কিন্তু টেস তখন বলে যে তোমার যদি বাথরুম ইউজ করতে হয় তাহলে সেটা করে নাও, আমি ততক্ষণে তোমার ব্যাগটা নিয়ে আসছি। এটা বলেই সে যখন ঘরে ব্যাগটা আনতে যাবে তখন দেখতে পায় যে ব্যাগটা খোলা, কারণ ওই ব্যাগের চেন সে আগেই খুলে রেখে গিয়েছিল। আর ব্যাগের ভেতরে জিনিস দেখে তো সারা পুরোপুরি শক খেয়ে যায়, কারণ ওখানে পলিথিনে মোড়ানো কারো একজনের কাটা মাথা ছিল। এদিকে এতক্ষণে সারাও তার ব্যাগটা নিতে উপরের ঘরে মানে টেসের রুমেই চলে আসে। আর টেস তো সারার আসার শব্দ শুনে ব্যাগের চেনটা বন্ধ করে ফেলে আর একদম নর্মাল থাকার চেষ্টা করে। এরপর সে সারাকে ব্যাগটা দিয়ে বলে আপনার না দেরি হয়ে যাচ্ছে, নেন আপনার ব্যাগ, আপনি এখন আসতে পারেন। কিন্তু এতক্ষণে তো টেস সারাকে কোনোভাবে যেতে দিচ্ছিল না, তাই সারা তো টেসকে সন্দেহ করতে শুরু করে। সে বুঝে গিয়েছিল টেস হয়তো ব্যাগটা খুলে সে কাটা মাথাটা দেখতে পেয়েছে, তাই সারাও সেখান থেকে যাওয়া বাদ দিয়ে এটা ওটা বলে সেখানেই থাকার চেষ্টা করছিল। এদিকে টেস তো বারবার চেষ্টা করে যাচ্ছে সারাকে যত দ্রুত সম্ভব ঘর থেকে বের করে দেওয়ার। আর শেষমেশ তো টেস বলেই ফেলে যে আপনি এখন আসতে পারেন, আমাকে আমার ওষুধ নিতে হবে। তো এরপরেই সারা তাকে বলে ওঠে যে টেস ম্যাকেট, তোমাকে তো ওষুধটা নিতেই হবে। আর এইটা শুনে তো টেস পুরোপুরি চমকে যায়, কারণ সারা তার পুরো নাম জানলো কিভাবে। তখন সারা বলে যে এইভাবে আমার দিকে সন্দেহের নজরে তাকানোর কিছুই নেই, আমি তোমার ব্যাগটা খুলে প্রেসক্রিপশন দেখেছিলাম আর ওখানে তোমার পুরো নামটা লেখা ছিল। টেস তখন বলে যে ঠিক আছে, ধন্যবাদ, আপনি এবার আসতে পারেন। সারাও তখন তার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ে। সারা ওখান থেকে চলে যাওয়ার পর তো টেস তার ফোনটা খুঁজতে শুরু করে, কারণ সে ইমিডিয়েটলি পুলিশকে ফোন করবে। আর তখনই জানালা দিয়ে কেউ একজন নক করে। টেস দেখতে পায় যে বাইরে সারা দাঁড়ানো আর তার হাতে টেসেরই ফোন। সারা তখন টেসকে বলে যে তুমি তোমার ফোনটা হয়তো বাইরে ফেলে রেখেছো, তাই বাইরে এসে ফোনটা নিয়ে যাও। এইটাও শুনে তো টেস ভয়তে কাঁপতে থাকে আর সে সারাকে বলে যে আপনি ফোনটা ওখানেই রেখে দিন, আমি পরে নিয়ে নিচ্ছি। কিন্তু সারা তখন টেসের ফোনটাকে পা দিয়ে মারিয়ে নষ্ট করে ফেলে, কারণ সারা খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছে টেস তার ব্যাগ খুলে দেখে নিয়েছে। এদিকে এতক্ষণে স্যারের অ্যাটিটিউড তো সম্পূর্ণ বদলে যায়। সে টেসকে বলে যে মেরি জান, একবার তুমি বাইরে এসে তো দেখো, তোমার সঙ্গে আমার একটু স্পেশাল কথা আছে। টেস তখন ভয়তে ভয়তে বলে যে আমার স্বামী আসলে কিন্তু তুমি পুরোপুরি ফেসে যাবে, তাই প্লিজ এখন এখান থেকে চলে যাও। তখন সারা বলে যে ইস বেচারা, তুমি তো তোমার পুরো জীবনের হিস্ট্রি আমাকে বাসেই বলে দিয়েছো। তোমার স্বামী যে অনেকদিন ধরে বাসায় আসে না আর ব্যস্ত থাকার কারণে আজও আসতে পারবে না। তখন টেস চিল্লায় বলে যে ও যদি নাও আসে আমি তো ঘর থেকে বের হচ্ছি না। তখন সারা বলে যে আচ্ছা, ঘরে থাকলে তুমি ঠিক থাকবে, কিন্তু তোমার পেটের বাচ্চা, তাকে সেফ রাখার জন্য তো তোমাকে এই ওষুধটা খেতেই হবে। তখনই টেসের আরো বড় শক লাগে, কারণ সারা তার ব্যাগ থেকে প্রথমে ওই ট্যাবলেটগুলো সরিয়ে রেখেছিল। তো এদিকে টেস তখন মনে করছিল যে বাসে আসার সময় তো সে সারাকে সব কথাই বলে দিয়েছে যে 4 ঘন্টা পর পর তাকে এই মেডিসিনটা নিতে হয়, তাই বাইরে যাওয়া ছাড়া টেসের কাছে আর কোনো উপায় নেই। তাই সে নিজের সেফটির কথা চিন্তা করে একটা প্যান হাতে করে বাইরে বের হয়। টেস তো আগে থেকে অনেক ভয় পেয়েছিল। তখন সারা একটু মুচকি হেসে বলে যে এই প্যান দিয়ে কি তুমি আদৌ আমার কিছু করতে পারবে? তখন টেস বলে যে আমি একটা মা, আর বাচ্চার জন্য একটা মা সবকিছুই করতে পারে। তখন সারা বলে যে ঠিকই বলেছ, একটা মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য সবকিছুই করতে পারে, কিন্তু আগে তো বাচ্চার জন্ম দিতে হবে, তাই না? সারা তো নিজে একজন সিঙ্গেল মাদার,
আর সে তার বাচ্চাকে ক্যান্সার থেকে বাঁচানোর জন্য অনেক স্ট্রাগল করে যাচ্ছে। এই কারণে টেসের ফিলিং সে খুব ভালো করেই বুঝতে পারে। তাই সে দয়া দেখিয়ে টেসকে ওই ট্যাবলেটটা থেকে একটা দেয়। এরপর সারা টেসের কাছে জিজ্ঞাসা করে যে তুমি কি মাথাটা পুরোটা দেখেছো, মানে চোখ মুখ নাক সব কি তুমি দেখেছো? তখন টেস বলে যে না, আমি কিছুই দেখিনি, শুধুমাত্র দেখেছি যে কোনো একটা ব্যক্তির মাথা পলিথিনে পেঁচানো আর সেখানে রক্ত আর রক্ত। আমি আর কিছু দেখিনি, বিশ্বাস করো, আমি কাউকে এই বিষয়ে কিছু বলবো না, তুমি প্লিজ এক্ষুনি এখান থেকে চলে যাও। সারা তখন বলে যে এইভাবে আমি এখান থেকে কিভাবে যেতে পারি বলো? আগে তো এই মাথাটাকে কোথাও মাটি চাপা দিতে হবে, আর এই কাজে তুমি আমাকে সাহায্য করবে। টেস তখন বলে যে আমি তোমার সঙ্গে এই কাজ কখনোই করব না, আমি তোমাকে এই বিষয়ে কোনো হেল্পই করতে পারবো না। তখন সারা বলে যে যদি তুমি এই কাজটা করতে আমাকে সাহায্য করো তাহলে আমিও বিশ্বাস করব যে তুমি পুলিশকে কিছুই বলবে না, কারণ এরপর যদি তুমি পুলিশকে কমপ্লেন করো তাহলে তো তুমি নিজেই ফেসে যাবে। এই কারণেই তোমার আমার সঙ্গে এই কাজটা করা অত্যন্ত জরুরি। কিন্তু টেস তো তার একটা কথাও মানে না। তখন সারা বলে যে ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা, এখন আমি এই ব্যাগটা আবার বাস স্টপেই রেখে আসবো। তারপর পুলিশ ইনভেস্টিগেট করে জানতে পারবে যে ওই ব্যাগে তোমার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, কারণ আমি তো গ্লাভস পরে আছি। এরপর টেস খেয়াল করে যে আসলেই তো সারা তো প্রথম থেকেই গ্লাভস পরেছিল, ওই ব্যাগটা তো আমি বাস স্টপ থেকে নিয়ে বাসা পর্যন্ত এসেছি, তাই পুলিশের সন্দেহ তো আমার উপরেই পড়বে। তো এরপর সারা সেখানে গুগল ম্যাপে সার্চ করে দেখতে পায় যে টেসের বাসার পাশে একটা পুরনো ফ্যাক্টরি আছে, আর সে কাটা মাথাটাকে সেখানেই পুঁতে রাখার সিদ্ধান্ত নেয়। টেস তখন একা একা কান্না করতে করতে বলছিল যে এগুলো আমার সঙ্গে কি হচ্ছে? তখন সারা বলে যে এখন কান্না করে কি হবে, তোমার জানতে ইচ্ছা করছে না ওই কাটা মাথাটা কার? তখন টেস বলে যে না, আমার এই ব্যাপারে কিছুই জানার নেই। সারা তখন বলে যে না, তোমাকে জানতেই হবে, কারণ আমি খালি খালি তো আর কাউকে মারিনি। তো এরপরে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। আসলে সারার একটা মধ্যবয়স্ক লোকের সঙ্গে অ্যাফেয়ার ছিল, কিন্তু ওই লোকটা অলরেডি বিবাহিত ছিল, এমনকি তার পরিবারও আছে। সারা না জেনেই তার সঙ্গে ইন্টিমেট হয়ে গিয়েছিল, আর যার কারণে সে প্রেগনেন্ট হয়ে যায়। এরপর লোকটা যখন জানতে পারে যে সারা প্রেগনেন্ট, সে সারাকে ছেড়ে দিয়ে তার পরিবারের সঙ্গে সুখে থাকতে শুরু করে। কিন্তু সারা তো আর তার বাচ্চাকে ফেলে দিতে পারে না, তাই সে একজন সিঙ্গেল মাদার হয়ে অনেক স্ট্রাগল করতে থাকে। মাঝে মাঝে না পেরে সারা লোকটার কাছ থেকে কিছু টাকা নিত, আর ওই লোকটা মাঝে মাঝে সারাকে কিছু টাকা দিতেও। কিন্তু একদিন সে সারাকে জানিয়ে দেয় যে আমি তোমাকে আর কোনো টাকায় দিতে পারবো না। আর তারপরেই সারা জানতে পারে যে তার ছোট্ট মেয়েটার ক্যান্সার হয়েছে, আর এখন ক্যান্সারের চিকিৎসা করাতে তো অনেক টাকা লাগবে, কিন্তু সে কোনো উপায়ে এত টাকা জোগাড় করতে পারছিল না। তাই সে আবারও ওই লোকটার সঙ্গে দেখা করে, আর তার কাছে অনেক পরিমাণ টাকা একসঙ্গে চেয়ে বসে। সারা তখন ওই লোকটাকে বলে যে আমার মেয়ের চিকিৎসার জন্য তুমি আমাকে এই টাকাটা দাও, আমি কথা দিচ্ছি এরপরে আমি তোমাকে আর কখনোই জ্বালাবো না, আর কোনোদিন কাউকে বলবো না যে সে আমার আর তোমার মেয়ে। তো এরপরে লোকটি মেনে নেয়, আর সারাকে নিয়ে একটা প্রাইভেট জায়গায় যায় টাকাটা দেওয়ার জন্য। কিন্তু সে সারাকে ডেকে নেওয়ার পর তাকে অনেক কম টাকা দেয়, আর বলে যে এর বেশি টাকা আমি দিতে পারবো না। আর সারা এটা দেখে তো প্রচন্ড হতাশ হয়ে যায়, আর তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে যে এই টাকা দিয়ে আমি আমার মেয়ের চিকিৎসা কিভাবে করাবো, আর এইবার দেখো আমি কালকেই তোমার অফিসে চলে যাব, আর সবার সামনে তোমার এই মুখোশটা খুলে ফেলবো। আর ওই লোকটা সারার মুখে এই কথা শুনে তো সেখানে বন্দুক বের করে সারাকে গুলি করতে যায়, কিন্তু সারা তখন কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। তবে কিছুক্ষণ পর ওই লোকটা আবারও সারাকে ধরে ফেলে, আর একটা চাকু দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। তখন তো সারা প্রচন্ড লেভেলে রেগে যায়, আর তার মেয়ের কথাই মনে পড়তে থাকে, কারণ তার যদি কিছু হয়ে যায় তার মেয়েকে দেখার জন্য আর কেউই নেই। এরপর সে রেগে গিয়ে তার কাছ থেকে ছুরিটা নিয়ে একের পর এক ওই লোককে আঘাত করতে থাকে, আর একটা সময় পর তো ওই ছুরিটা দিয়ে তার মাথা থেকে বডিটাই আলাদা করে ফেলে। এদিকে এই কাহিনীগুলো যখন সারা টেসকে বলছিল, টেস তো ভয়ে আরো চিৎকার করতে শুরু করে। সে তখন সারাকে বলে যে তুমি শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য একটা লোকের মাথায় কেটে ফেললে। তখন সারা আবারও বলে যে প্রথমে তো আমি ওকে মেরেছিলাম আমার সেলফ ডিফেন্সের জন্য, কিন্তু পরে যখন আমার মনে পড়ে ও আমার আর আমার মেয়ের সঙ্গে কি করেছে, তাই রাগ হয়ে আমি ওর শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে দিই, কারণ ও আমার আর আমার মেয়ের জীবন পুরো বরবাদ করে দিয়েছে। তো ওকে মারার পরে আমি দেখতে পাই যে ওর ফোনে বারবার কল আসছিল। এরপর আমি ওখানে তার শরীরটাকে দাফন করে দিই, আর মাথাটাকে একটা প্লাস্টিক কভার দিয়ে মুড়ে রাখি, কারণ যদি মাথায় খুঁজে না পাওয়া যায় তাহলে পুলিশ তো ঠিকমতো ইনভেস্টিগেট করতেই পারবে না যে শরীরটা কার। এরপর সে গাড়ি থেকে ওদের ফিঙ্গারপ্রিন্টও মুছে ফেলে, আর বাসায় আসার পর তার এবং ওই লোকটার সমস্ত জামা কাপড়ই পুড়িয়ে ফেলে। এরপর সারা একটা মাস্টার প্ল্যান তৈরি করে। ওই দিন আসলে বাস জার্নি করার তার কোনো দরকারই ছিল না, সে ইচ্ছা করে তার ব্যাগটা অন্য কারো কাছে গুছিয়ে দিতে যাচ্ছিল। তাই সে এরপরে ওখানে টেসকে দেখতে পায়, আর তাকেই বদির পাঠা বানিয়ে ব্যাগটা তার কাছেই গুছিয়ে দেয়। কারণ সারা যখন বাসের ডিকিতে ব্যাগটা রাখতে গিয়েছিল তখন সে ইচ্ছা করে ব্যাগটা দূরে সরিয়ে দেয়। সারা তো খুব ভালো করে জানতো যে টেস এখান থেকেই ব্যাগটা নেবে, আর ভুল করে তার ব্যাগটাই নিয়ে যাবে।
মানে এই পর্যন্ত যা কিছু হয়েছে এই সব কিছুই সারার আগে থেকেই প্ল্যান করা ছিল। এগুলো শুনে টেস তখন বলে যে তুমি তোমার পাপের শাস্তি আমাকে কেন দিচ্ছ, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আর এখানে আর একটা প্রশ্ন আসে, আসলে যদি সারা টেসকে ফাঁসাতে চায় তাহলে এই ব্যাগটা নিতে সে আবারও কোনো টেসের বাড়িতে আসবে, কারণ সে যদি এখানে না আসতো তাহলে তো এই ঘটনায় পুরোপুরি টেসই ফেসে যেত। তাই টেস তাকে জিজ্ঞাসা করে যে তাহলে তুমি কেন এই ব্যাগটা ফেরত নিতে আবারও আসলে। তখন সারা বলে যে তুমি যখন বাসে বসে আমার পাশে বকবক করছিলে আমি তখনই বুঝতে পেরেছি তুমি খুবই ইনোসেন্ট, আর তোমার এই ওষুধগুলো তো আমার কাছেই ছিল, তাই আমি ব্যাগটা ফিরিয়ে দিয়ে আমার ব্যাগটা নিতে এসেছিলাম। কিন্তু ভাগ্যের পরিণামটা দেখো, তুমি আগেই ব্যাগটা খুলে দেখে নিয়েছো। টেস তখন বলে যে আমি তোমার কথাগুলো বিশ্বাস কেন করব, তুমি তো আমাকে মিথ্যাও বলতে পারো। তখন সারা বলে যে আমাকে বিশ্বাস করা ছাড়া তোমার কাছে এখন আর কোনো উপায় নেই। আর এটা বলে সে তার গলায় একটা চাকুর আঘাতও দেখায়, আর তার উপর আবার বলে যে তোমাকে আমার কথা শুনতেও হবে, এমনকি বিশ্বাসও করতে হবে, কারণ তোমার ওষুধগুলো কিন্তু এখনো আমার কাছে। এদিকে টেস তখন বলে যে তুমিও তো একটা মা, আর তুমি তো আমার ফিলিংস ভালো করেই বুঝতে পারবে, ওই ওষুধগুলো না খেলে আমার বাচ্চার অনেক ক্ষতি হয়ে যাবে, তাই প্লিজ ওই ওষুধগুলো নিয়ে অন্তত ছেলে খেলা করো না। তখন সারা হেসে দিয়ে বলে যে ঠিক আছে, তাহলে তুমি আমাকে সাহায্য করো, কারণ তুমিই তো একটু আগে বলেছো যে একটা মা তার বাচ্চার জন্য সবকিছুই করতে পারে, তাহলে তোমার বাচ্চাকে বাঁচানোর জন্য তো ওষুধগুলো লাগবে, আর যার কারণে এখন তুমি আমাকে সাহায্য করবে। তাই এরপরে টেস আর কোনো উপায় পায় না, তারা দুইজন মিলে সে ট্রলি ব্যাগটা নিয়ে পুরোনো ফ্যাক্টরির দিকে যেতে শুরু করে। তখন টেস খেয়াল করা যে সারার ফোনটা সে পকেটেই রেখেছে। টেস তখন সারার কাছ থেকে ফোনটা নিয়ে পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু সারা তাকে তখন ধাক্কা দিয়ে ফেলে দেয়। এমনকি সে এটাও চিন্তা করে না যে টেস প্রেগনেন্ট। এরপর সারা আবারও টেসকে বলে যে ছোটবেলা থেকে তুমি কখনোই কষ্ট কি জিনিস সেটা বোঝোনি, তোমার বাবা তোমাকে অনেক আদরে মানুষ করেছে, যা চেয়েছো তাই পেয়েছো। একটা নর্মাল মেয়ের জীবনে যে কি পরিমাণ কষ্ট করতে হয় সে সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই, কোনো কষ্ট ছাড়াই তুমি একটা বিন্দাস জীবন পার করছো, কি শান্তি তাই না? তাই হঠাৎ করে এতটা স্মার্ট হওয়ার চেষ্টা তুমি মোটেও করো না, সেটা তোমার জন্য অনেক বড় ভুল হবে। তো সারার মুখে এইসব কথা শুনে তো টেসও প্রচন্ড রেগে যায়, আর তাকে বলে যে তুমি যেরকমটা মনে করছো আমার লাইফে ওরকম কিছুই চলছে না, না আমার বাবা আমাকে ছোটবেলা থেকে অনেক ভালোবেসেছে, না আমি অনেক প্রিভিলেজ পেয়ে এসেছি। আমি নিজে কষ্ট করে পড়াশোনা করে কিছু একটা করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা আমার উপর প্রচন্ড পরিমাণ টর্চার করেছে। সে কখনোই আমাকে ইন্ডিপেন্ডেন্সই দেয়নি, সে যা বলেছে আমাকে তাই করতে হয়েছে। আমি শত চেষ্টা করার পরও পাওয়ারফুল বাবার একটা পাওয়ারলেস মেয়ে রয়ে গিয়েছি। আর এরপর যখন কলেজে পড়তে যাই তখন একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয়, তাকে আমি বিয়েও করে ফেলি। ভেবেছিলাম যে এইবার অন্তত পক্ষে আমি একটু স্বাধীনতা পাবো, যেখানে আমার বাবার টর্চার থাকবে না বা অন্য কেউ আমাকে ডমিনেট করবে না। তবে ওই বিয়েটা করে আমি আবারও নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি, কারণ আমার বর ব্যবসার নাম করে একের পর এক ঋণ বাড়িয়েই যাচ্ছে। আর শেষমেশ যে বাবার কাছ থেকে দূরে আসার জন্য বিয়ে করেছিলাম তার কাছে আমার টাকা চাওয়া লাগে, কিন্তু আমার বাবা কি করে জানো, সে কিন্তু আমাদের টাকাটা পুরোপুরি দিয়ে দেয় না, আমাদের ধার হিসেবেই টাকাটা দেয়। আর এদিকে আমি যতটুকু পড়াশোনা করেছি তাই দিয়ে কিছু একটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার বড় আমাকে চাকরিও করতে দেয় না, সেও আমার বাবার মতো অন্য একজন। আমাকে তো চাকরি করতে দিবে না, আবার সে নিজেও ব্যবসায় ঠিকমতো মন দেয় না, একের পর এক লস করে যাচ্ছে, যার কারণে আমাদের ঋণের বোঝাও বাড়ছে। সে তার নিজের লাইফটা তো বরবাদ করছেই, সঙ্গে আমার লাইফটাও শেষ করে দিচ্ছে। এমনকি সে এমন একটা শুনশান বাড়িতে আমাকে রেখেছে যেখানে ভাড়া কম দেয়া লাগবে। আমি আমার পরিবারের মানুষদের থেকে অনেকটা দূরে থাকি শুধুমাত্র আমার স্বামীর এই খামখেয়ালির জন্য। তাই এরপর আমি একদিন চিন্তা করি যে আমি এখান থেকে পালিয়ে যাব, কিন্তু সৃষ্টিকর্তা আমার সব হাত পাই বেঁধে ফেলেছে, কারণ ওর পরের দিন আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তাই নিজের সন্তানের কথা চিন্তা করে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেই, আর ধৈর্য ধরে আছি কবে আমার বাচ্চাটাই পৃথিবীর মুখ দেখবে। কিন্তু এই ধৈর্য থাকা লাইফটা যে কতটা কঠিন সেটা তুমি বুঝবে না। আমার কাছে মনে হয় প্রতিটা দিন আমি নরক যন্ত্রণা ভোগ করছি, শুধুমাত্র আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি এতটা হাসি খুশি থাকার চেষ্টা করি। তো টেসের মুখ থেকে এসব কথা শোনার পর সারাও তার দুঃখটা বুঝতে পারে। সে বলে যে আই এম সরি, আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, আমি তোমার দুঃখটা বুঝতে পারছি, কিন্তু আমাদের তো কাজ করতেই হবে। এরপরে তারা সে পুরনো কেমিক্যাল ফ্যাক্টরিতে চলে যায়, আর ওখানে যাওয়ার পর বুঝতে পারে যে বিষাক্ত কেমিক্যাল ফ্যাক্টরির কারণেই পুরো জায়গাটায় দূষিত হয়ে রয়েছে। তারা এরপর পরিত্যক্ত একটা মেশিনের মধ্যে সে মাথাটাকে ফেলে দিয়ে বাড়িতে চলে আসে। কিন্তু প্রবলেম হলো সারার কাজ তো হয়ে গিয়েছে, তার তো এখন ফিরে যাওয়ার কথা। উল্টো সে টেসের সঙ্গে তার বাড়িতেই চলে আসে, যা দেখে তো টেস আবারও ভয় পেয়ে যায়। সে বলে যে তুমি কখন যাবে? এটা শুনে সারা বলে যে আরে দাঁড়াও, দুজন মিলে এত বড় একটা কাজ করে আসলাম, এবার একটু সেলিব্রেশন করতে হবে না? এটা বলে এসে টেসকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে যায়, আর ওখানে গিয়ে কেক অর্ডার দেয়। এরপর সারা টেসকে বলে যে আগে একটা যুগ ছিল যখন পুরুষরা সব মেয়েদের উপর অত্যাচার করত, কিন্তু এটা তো মডার্ন যুগ, তুমি চাইলেই তোমার হাজবেন্ডকে ছেড়ে দিতে পারো। নাকি তুমি ভয় পাচ্ছ বলো তো?
যে তুমি তোমার বাচ্চাকে একা মানুষ করতে পারবে না, ভয় না পেয়ে একবার চেষ্টা তো করে দেখতে পারো। তো সারা যখন এভাবে টেসের সঙ্গে কথা বলছিল তখন সে লক্ষ্য করে যে রেস্টুরেন্টে দুজন পুলিশ অফিসার এসেছে। তাই টেস তখনই পুলিশদেরকে ইনফর্ম করার জন্য একটা উপায় খুঁজতে শুরু করে। সে সারাকে বলে যে তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। সারা তখন বলে যে ঠিক আছে চলো, আমিও তোমার সঙ্গে যাব। কিন্তু টেস বলে যে না, আমি একাই যেতে পারবো। এরপর সারা যখনই ওঠে তখন দেখতে পায় যে পেছনে দুজন পুলিশ বসা। আর এটা দেখে তো সারার আর কিছুই বুঝতে বাকি থাকে না। সে টেসকে বলে যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি এখন যাচ্ছ কিনা পুলিশকে বলে দিতে। আসলে তুমি বড্ড বোকা। পুলিশকে গিয়ে তুমি কি বলবে? স্যার, ওই মেয়েটা একটা মানুষকে মেরে ফেলেছে, আর তার কাটা মাথা একটা পলিথিনে ভরে নিয়ে এসেছিল। পরে আমাকে ধমক দিয়ে ওই কাটা মাথাটাই আবার ফ্যাক্টরিতে ফেলে রেখে এসেছে, তাই তো? এরপর পুলিশ তোমার কাছে প্রমাণ চাইবে। তোমার কাছে কি আদৌ এই বিষয়ে কোনো প্রমাণ আছে? আমার কাছে জিজ্ঞাসা করলে তো আমি বলবো হ্যাঁ, আমি একটা সিঙ্গেল মাদার, আর আমার বাচ্চার ক্যান্সার আছে। আমি তার জন্য আমার লাইফে অনেক স্ট্রাগল করছি। এইসব বিষয়ে আমি কিছুই জানি না। তখন তুমি পুলিশকে কি বলবে? পুলিশ কি তোমার একটা কথাও বিশ্বাস করবে? আর শোনো, আমি যদি কোনো কারণে জেলে চলে যাই তাহলে আমার বাচ্চার খেয়াল রাখার আর কেউ থাকবে না, সেও মারা যাবে। আর আমার বাচ্চা যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে দেবো? তো এইভাবে ধমকানোর পরেও সে টেসকে আবার একটা ওষুধ খেতে দেয়। আর এরপর তারা আবারও বাড়িতে ফিরে আসে। কিন্তু ঘরে ঢোকার আগে সে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। আর সে টেসকে বলে যে আমি ছাড়া আমার বাচ্চাকে দেখার মতো কেউ নেই। আর এরপর সে টেসের কাছেও ক্ষমা চায় আর ওখান থেকে চলে যায়। তো সারার মুখে এসব কথা শুনে তো টেস অনেকটা ভয় পেয়ে যায়। তাই সে তার ফোনটা ওখান থেকে উঠিয়ে কোনো মতে তার বাবাকে কল করার চেষ্টা করে। কিন্তু বারবার ফোন করার পরও তার বাবা তার ফোনটা ধরে না। এরপর সে তার বাবার পিয়ের কাছ থেকে জানতে পারে যে তার বাবা আজকে অফিসেই আসেনি। সে তো এরপরে তার মাকে ফোন করে। তখন তার মা বলে যে তোমার বাবা একটা কাজে বাইরে গিয়েছে, কবে আসবে জানি না। এটা শুনে তো টেস অনেকটা রেগে যায় আর বলে যে তুমি কেমন ওয়াইফ হয়েছো বলো তো? বাবা কোথায় যায় কি করে তুমি কিছুই জানো না। তখন সে টেসকে বলে যে তুমি এত হাইপার হচ্ছ কেন, আগে রিল্যাক্স হও। তোমার পাপাকে তো আমি চিনি, এর আগেও সে অনেকবার এরকম করেছে। যদি কোনো কিছু জিজ্ঞাসা করি তাহলে এক এক সময় এক এক কথা বলবে। তাই আমি আর তাকে এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করিনি। আর সে এরকমটা তো প্রথমবার করছে না, তাই না? এইসব কথা বলতে বলতে টেস চলে যায় ফ্ল্যাশব্যাকে। আর তার চোখের সামনে কাটা পলিথিনটার মাথাটা ভেসে ওঠে। সে তো বুঝতে পেরেছিল ওখানে কারো একটা কাটা মাথা রাখা আছে, কিন্তু ওটা যে কেমন দেখতে ছিল এটা আর সে পরে মনেই করেনি। আর এইখানে আমাদের আজকের মুভির গল্পের সব থেকে বড় টুইস্টার রিভিল হয়। আসলে কাটা মাথার ব্যক্তিটা আর কেউ নয়, বরং সে ছিল টেসেরই বাবা। এরপর আমরা আবার সারাকে দেখতে পাই যে টেসের বাবার ফোনটাকে পুরো টুকরো টুকরো করে সেখানেই ভেঙে রেখে শহরে চলে আসে। আর সারাকে যে ব্যক্তি ঠকিয়েছিল, মানে সারা টেসের কাছে যার গল্প করেছে, সে টেসেরই বাবা। এরপর আমাদের ওই দিনের আসল কাহিনী দেখানো হয়, মানে যেই দিন সারা টেসের বাবাকে মেরেছিল। আসলে সারা ঠিক করেছিল যে সে আর কখনোই বিশ্রী লোকটার সঙ্গে দেখা করবে না যে তাকে ঠকিয়েছে। কিন্তু তার মেয়ের ক্যান্সার হওয়ার পরে তো তার অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু সে যখন টাকা আনতে যায় উল্টো টেসের বাবা তখন তাকেই মারতে যায়। তাই সারা রাগে দুঃখে তার বাবাকে মেরে তো পুরো 2 টুকরোই করে ফেলে। তো এরপর সে যখন টেসের বাবার ফোন চেক করে তখন তার ওয়াইফের অনেকগুলো মেসেজ দেখতে পায়। এটা দেখে সারা খুব ভালো করে বুঝতে পারে যে এই ব্যক্তি না কোনো ভালো স্বামী না কোনো ভালো বাবা। আর এই মেসেজের পরে সে যখন আরো চেক করছিল ফোনটা তখন সে জানতে পারে যে টেস হলো এই লোকটারই মেয়ে। আর এইখান থেকেই বোঝা যায় যে এতক্ষণ ধরে সারা টেসকে যে গল্প শুনিয়েছে ওটা ছিল পুরোটাই বানোয়াট। কারণ টেসের সঙ্গে সারার ওইভাবে প্রথমে দেখা হয়ে যাওয়া, ইভেন তাদের ব্যাগ মিলে যাওয়া আর এরপর তার বাড়িতে আসা, এই সব কিছুই সারার মাস্টার প্ল্যানের মধ্যেই ছিল। কারণ টেসের বাবার ফোনের গ্যালারিতে সারা টেসের একটা ছবি দেখতে পায়, সেখানে সে কালো লাগেজটা নিয়ে দাঁড়িয়েছিল। তাই এরপর সে ইচ্ছা করে হুবহু ওরকমই একটা লাগেজ কিনে ফেলে। কিন্তু টেসের সঙ্গে তো তার কোনো শত্রুতা ছিল না, তাও কেন সে টেসকে বলির পাঠা বানালো? আর এইখানেই সারার একটা অদ্ভুত সাইকোলজি কাজ করেছে। কারণ ছোটবেলা থেকেই সারার মেয়ে আর টেস একই বাবার সন্তান, কিন্তু টেস সমস্ত সুযোগ সুবিধায় পেয়ে এসেছে, যা তার মেয়ে কিছুই পায়নি। উল্টো তার মেয়ে একটা মানবতার জীবনযাপন করছে, তাও শরীরে ক্যান্সার নিয়ে। তার মেয়ের চিকিৎসা করানোর জন্য তার কাছে পর্যাপ্ত টাকা নেই। এই সব কিছুই ভেবে সারা ইচ্ছা করে টেসকে তার বাবার মৃত্যুর পেছনে ফাঁসাতে চেয়েছিল। এদিকে টেস যখন এই সবকিছু বুঝতে পারে সে তো পুরোপুরি ভেঙে পড়ে। আর তারপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে টেস তার মাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে এসেছে তার বাবার ব্যাপারে কথা বলতে। পুলিশ তো এখনো তার বাবাকে খুঁজছে, কিন্তু তার কোনো খোঁজই মেলেনি। তবে সব থেকে অবাক করার বিষয় হলো টেসের মা কিন্তু তার বাবাকে নিয়ে কোনো টেনশনই করছে না। তখন এটা দেখে টেস তাকে বলে যে কি ব্যাপার, তোমার বাবার জন্য কোনো প্রকার টেনশন হচ্ছে না? তখন টেসের মা বলে যে
তুমি তো খুব ভালো করে জানো তোমার বাবা বিজনেসের কাজে অনেক দিন ধরে এদিক ওদিক চলে যায়, আমাদের সঙ্গে কোনো যোগাযোগই থাকে না, হয়তোবা সেরকমই কোনো কাজে গিয়েছে দেখা হয়তো। তো তারা মা মেয়ে যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই সেখানে একজন গোয়েন্দা চলে আসে আর তাদেরকে বলে যে আমরা আপনার বাবাকে খুঁজছি কিন্তু এখনো খুঁজে পাইনি, যখনই কিছু জানতে পারবো আপনাদেরকে জানানো হবে। তখন টেস ওখানে বসে মনে মনে ভাবতে থাকে যে আপনারা আর তাকে কিভাবে খুঁজে পাবেন, তার শরীর এক জায়গায় মাথা এক জায়গায় আর অলরেডি সেটা দাফনও হয়ে গিয়েছে। তো এরপরে কিছুটা দিন পার হয়ে যায় আর টেসের জীবনে অ্যাজ ইউজুয়াল চলতে থাকে। একদিন টেসের স্বামী তার উপর অনেক খারাপ ব্যবহার করতে থাকে, কারণ টেসের বাবা চলে যাওয়ার পর সে আর টাকাটা পায়নি। এরপর আবার সে নির্লজ্জের মতো বলে যে তোমার বাবাকে তো পাওয়া যায়নি, অন্তত তোমার মার কাছ থেকে তো কিছু টাকা তুমি নিতে পারো। টেস তখন বলে যে তোমাকে এই বিষয়ে কোনো কিছু ভাবতে হবে না, আর তোমার টাকাও আমি আর কারো কাছে চাইতে পারবো না, কারণ আমি আমার মার কাছে চলে যাচ্ছি। তখন টেসের হাজবেন্ড বলে যে ঠিক আছে, তোমার এই সময়টা মায়ের কাছে থাকাই ভালো, মা তোমার অনেক ভালো টেক কেয়ার করতে পারবে। তখন টেস বলে যে শুধু এই সময়ের জন্য নয়, আমি তোমাকে সারা জীবনের মতো ছেড়ে চলে যাচ্ছি, বিকজ আই ওয়ান্ট ডিভোর্স। আমি আসলে আমার পরিবার থেকে কোনো ভালোবাসাই পাইনি, বিয়ে করার পর ভেবেছিলাম তোমার কাছ থেকে আমি ভালোবাসাটা পাবো, কিন্তু তুমি আরো বেশি খারাপ ছিলে, তাই ভালোবাসার আমার আর কোনো প্রয়োজনই নেই, এবার শুধুমাত্র আমি আমার বাচ্চাকে বড় করতে চাই। আসলে শেষ কিছুদিন ধরে টেসের সঙ্গে যা কিছু ঘটছে এই সব কিছু টেসকে অনেক স্ট্রং বানিয়ে দিয়েছে, তাই সে সিদ্ধান্ত নিয়েছে যে সে তার পুরো জীবনটা একাই পার করে দেবে। আর এরপরে আমাদেরকে দেখানো হয় 4 বছর পরের কাহিনী। সেখানে সারা দাঁড়িয়েছিল আর তার মেয়ে বাস্কেটবল কোর্টে খেলছিল। ঠিক তখনই সারাকে পেছন থেকে টেস ডাক দিয়ে জিজ্ঞাসা করে যে কেমন আছো সারা। টেসকে দেখে তো সারা পুরোপুরি ভয় পেয়ে যায়, সে ভাবে যে এখানে হয়তোবা টেস পুলিশ নিয়ে এসেছে, কিন্তু টেস তখন বলে যে ভয় পেও না, আমি তোমাকে জেলে দেওয়ার জন্য আসিনি, চলো আমরা একটা কেক কেটে এই দিনটা সেলিব্রেট করি। ঠিক তখনই আবার সারার মেয়ে ওখানে চলে আসে আর টেসকে সারার সঙ্গে দেখে জিজ্ঞাসা করে যে মম ইনি কে। এরপর টেস বলে যে আমি তোমার মায়ের একজন বন্ধু, 4 বছর পর তার সঙ্গে দেখা করতে এসেছি। আসলে সম্পর্কে তো টেস আর সারার মেয়ে একে অপরের বোন। তখন সারার মেয়ে তো পুরোপুরি চমকে যায় আর বলে যে মমের আবার কোনো ফ্রেন্ড ছিল নাকি, কই আমি তো জানতাম না। তো এরপর টেস সারার মেয়েকে বলে যে কেক খাও, কিন্তু সারা তার মেয়েকে নিষেধ করে দেয়। তো এটা দেখে টেস সারার মেয়েকে বলে যে ওখানে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ ও আমার বাচ্চা, তুমি ওখানে গিয়ে একটু খেয়াল রাখতে পারবে, ততক্ষণে আমি তোমার মায়ের সঙ্গে একটু জরুরি কথা বলতাম। এরপর সে বলে যে ওকে আন্টি, আপনি এখানে থাকেন, আমি ওর খেয়াল রাখছি। এদিকে সারাকে তো একটা প্রশ্নে বারবার প্যানিক করে চলছিল, কারণ এত বছর পর টেস কেন আবারও তার সঙ্গে দেখা করতে এসেছে, সে আসলে চাচ্ছেটা কি। এরপর টেস তাকে জানায় যে তোমাকে খুঁজে পেতে আমার অনেক কাঠখড় পোড়ানো লেগেছে, তবে একদিন আমার মনে পড়েছে তুমি অবশ্যই তো আমার বাবার অফিসেই চাকরি করবে, আর সেখান থেকে আমি তোমার ঠিকানাটা জানতে পেরেছি। আমাকে একটা জিনিস বলো তো, আমার বাবা তোমার সঙ্গে ছাড়া অন্য কার সঙ্গে আর অ্যাফেয়ার ছিল? কারণ আমার মা এখনো চিন্তা করে যে আমার বাবা হয়তো কোনো ফ্রেন্ডস মেয়েকে বিয়ে করে সেখানেই সেটেল হয়ে গিয়েছে, আর এই বিষয় নিয়ে আমি আমার মাকে আর কিছুই বলিনি, কারণ একটা মিথ্যা হয়তো বা আমার থেকে আমার মাকে বেশি ভালো রেখেছে। যদি আসল কাহিনী জানতে পারতো তাহলে হয়তো আমার মতোই অবস্থা হতো। আর এত বছর পরে পুলিশ আমাদেরকে বলেছে যে যেহেতু আপনার বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি, তাই আপনার বাবাকে আমরা মৃতই ধরে নিচ্ছি। তো এরপরে টেস আবার সারাকে বলে যে আমি এত বছর পর এখানে কেন এসেছি জানো, আমি আসলে এটা জানতে চাই যে তুমি আমাকে কেন অ্যাকিউজ করনি। তখন সারা উত্তর দেয় যে আসলে তোমার জীবন দেখে প্রথমে আমার অনেক হিংসা হচ্ছিল, কারণ তুমি যে লাইফস্টাইল পাচ্ছ সেটা তো আমার মেয়েরও পাওয়ার কথা, তবে তার 10%ও সে পাচ্ছিল না, তাই আমি তোমার উপর বদলা নিতে চেয়েছিলাম। কিন্তু যখন আমি তোমার কথা শুনতে পারি আর বুঝতে পারি যে তোমার লাইফে অনেক বেশি কষ্ট আছে, তুমি আমার মতো স্ট্রাগল করে যাচ্ছ, আর এই খারাপ লোকটা যে আমার মেয়েকে শুধুমাত্র দুঃখ দিয়েছে তাও না, ওর কারণে তুমি আর তোমার মাও অনেক বেশি কষ্ট পেয়েছো। তখন টেস বলে যে ঠিকই বলেছেন, আমি কখনোই আমার বাবার কাছে আদর পাইনি, সারাক্ষণে সে আমাকে বকেছে, মাঝে মাঝে তো সে আমাকে এমনভাবে মেরেছে যে আমার হাসপাতালেই ভর্তি হওয়া লেগেছে। আমার মনে হয় যে তোমার মেয়ে অনেক ভাগ্যবতী, কারণ ওরকম খারাপ বাবা তোমার মেয়ে পায়নি যে তার মেয়েকে সব সময়ের জন্যই মারধর করে। তুমি কি জানো আমার মা প্রতিদিন যখন বাইরে বের হতো তখন অনেক পরিমাণ মেকআপ দিয়ে যেত, কারণ প্রতিদিন রাতে বাবা মাকে এমনভাবে মারতো যে যা চোখে দেখার মতো ছিল না। আর ছোটবেলা থেকে এগুলো দেখতে দেখতে আমি আর সহ্য করতে পারতাম না, তাই যখন আমি একটু বড় হই আমি বোর্ডিং স্কুলে চলে যাই, আর ডিপ্রেশনে পড়ে তো একবার আমি সুইসাইড করার চেষ্টা করেছিলাম। তখন আমার বাবা এসে আমাকে কি বলেছিল জানো, তুমি আমার মান সম্মান ডোবানোর জন্য এসব করছো তাই না। তার মেয়ে যে এতটা কষ্ট পেয়েছে সেই বিষয়ে তার কোনো হেলদোলই ছিল না। আসলে এখানেই তারা দুইজন একে অপরের জীবনের কষ্টের কথা শেয়ার করে, কারণ তাদের জীবনে কষ্ট এনে দেওয়ার পেছনে একটা মাত্র ব্যক্তিই দায়ী, আর সে হলো টেসের বাবা।
কিন্তু টেস তখন বলে যে আমি কিন্তু তোমাকে আজকে এসব কথা বলার জন্য এখানে আসিনি। আসলে কিছুদিন আগেই পুলিশ ক্লিয়ার করে দিয়েছে যে আপনার বাবা মৃত, তাই নিয়ম অনুযায়ী এখন আমার বাবার সব সম্পত্তির মালিকই আমি এবং আমার মা। কিন্তু আমি তো এটা কোনোভাবেই মেনে নিতে পারি না, কারণ এই অর্ধেক সম্পত্তির মালিক তোমার মেয়েও। এই কারণেই আমি এই প্রপার্টির অর্ধেক অংশটা তোমার মেয়েকে দিতে এসেছি। এটা দেখে তো সারা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর টেস সারাকে বলে যে তুমি তো আমাকে বলেছিলে তাই না, যখন কোনো বড় কাজ করা হয় তখন সেলিব্রেট করতে হয়। তো চলো, আজকে তো আমি অনেক বড় একটা কাজ করলাম, তাহলে এই দিনটা আমরা কেক কেটেই সেলিব্রেট করি। আর তাদের এই সেলিব্রেশনের মাধ্যমে আমাদের আজকের এই থ্রিলিং সাসপেন্স মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমি তো গল্পের প্রথমেই বলেছিলাম আজকের মুভিটা একটা মাস্টারপিস। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা কি আইডিয়া করতে পেরেছিলে বলো তো যে কাটা মাথাটা আসলে টেসের বাবারই? আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।